আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের পছন্দের মতো এবং চাহিদা মতো কয়েকটি স্টক নিয়ে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। আশা করি আমার সাথে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তো প্রথমে আমি একজন কমেন্ট করছেন AOL নিয়ে অ্যানালাইসিস দেওয়ার জন্য। তো অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড এটা হচ্ছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর। ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে দেখা যায় যে বেশিরভাগ স্টকেরই নেগেটিভ সিচুয়েশন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এবং অন্যদিকে কিছু কিছু কোম্পানি আছে যেগুলা ওয়েল রিলেটেড, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, তারপরে আপনার MJL। সো এইগুলার ক্যাশ যদি দেখি, ওইগুলোর যদি স্টেটমেন্ট দেখি, দেখা যাবে যে বেশ পজিটিভনেস, বিকজ আপনার ফাইন্যান্সিয়াল যে ক্যাপিটাল স্ট্রাকচার আছে তাদের বেশিরভাগই হচ্ছে ডেপ্ট ফ্রি। আর যেগুলো কোম্পানি ডেপ্ট আছে সেগুলোতে আমরা দেখতে পাই যে সেগুলোতে বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে খুব বেশি সমস্যার মধ্যে আছে। তো AOL নিয়ে যদি প্রথমেই আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার চেষ্টা করি, তো প্রথমে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে একটা জেড ক্যাটাগরি কোম্পানি। সো এটা কিছুদিন আগেও এ ক্যাটাগরি একটা কোম্পানি ছিল, বাট এটা একবার এ ক্যাটাগরিতে প্লেস হয়েছে, আবার জেড ক্যাটাগরিতে রিপ্লেস হয়েছে। সো এটা নিয়ে অনেকবার অনেক কিছু হয়েছে। যদি এটা দেখার চেষ্টা করি, লাস্ট 2023 সালে এই জায়গায় 1% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন করছে, বাট এখন পর্যন্ত সে এটা পেমেন্ট করে নাই। এবং আরও ইন্টারেস্টিং, 2022 সালের যে ডিভিডেন্ডটা সেটা সে 2024 সালের শেষের দিকে এসে ডিভিডেন্ডটা পে করছে। সো আমরা বুঝতে পারতেছি যে AOL যদি তার প্রফিট করেও কিন্তু সে শেয়ার হোল্ডারদেরকে প্রফিট দিতেছে না। গত এক বছরে এই কোম্পানিটি 47% তার প্রাইস ফল করছে। অর্থাৎ এক বছর আগেও যেই কোম্পানিটা 28 টাকা 30 টাকার রেঞ্জে ছিল, আজকে সে 15 থেকে 16 টাকার রেঞ্জের মধ্যে আছে, ঠিক না? হ্যাঁ, এক বছর আগে ওই কোম্পানি 28, 30, 32 টাকায় লেনদেন হচ্ছিল। তারপরে যদি ফাইন্যান্সিয়াল ডেটা বলি, নেট অ্যাসেট ভ্যালু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে নেট অ্যাসেট ভ্যালু 19 টাকা 33 পয়সা, যেটা বর্তমান প্রাইস থেকে বেশি। বাট আমরা এটা অরিজিনাল পাচ্ছি না, কারণ নেট অ্যাসেট ভ্যালু তখনই তারা পাবলিশ করবে যদি তারা 2024-25 সেকেন্ড কোয়ার্টারটা যদি তারা রিলিজ করতো, তাহলে বোঝা যেত যে তার অরিজিনাল নেট অ্যাসেট ভ্যালু কত। হয়তো বা যে একটু বেশি হবে, আবার একটু কম হওয়ারও সম্ভাবনা আছে। সো এটা অরিজিনাল না। ডিভিডেন্ড ইল্ড এটা আপনার গত বছরের। সো ডিভিডেন্ড ইল্ড এটা গত বছরের। সো এটাও আমরা সঠিক রিফ্লেক্স আসতেছে না। সো একটা জেড ক্যাটাগরিকে যদি আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তেমন একটা বেশি অর্থফুল হয় না। শুধু একটা জিনিসই দেখা যায়, লক্ষণীয়, সেটা হচ্ছে যে পাবলিক হোল্ডিং কত। পাবলিক হোল্ডিং আছে, মেজরিটি হোল্ডিংই পাবলিক হোল্ডিং, ঠিক আছে? সো এই কোম্পানিটা ঘুরে দাঁড়াবে যদি এই কোম্পানির যেই প্রোডাকশন আছে সেই প্রোডাকশনটা বৃদ্ধি পায় এবং তার যে ওভারঅল এক্সপেন্সটা হ্রাস করতে পারে, তাহলে এই কোম্পানিটি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে, ঠিক আছে? এবং আমি পরবর্তীতে এবং আরেকটি কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে আইবিপি হচ্ছে ফার্মাসিউটিক্যাল
যদি আইবিপিকে আমি যদি অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আইবিপি বর্তমান প্রাইস মূল্য হচ্ছে 10 টাকা লেভেলে। 10 টাকা লেভেলে এইটাও অনেকটা এওএল কোম্পানির মতো গত 1 বছর যাবৎ তার যে ডিক্রিজ হয়েছে সেটা 44%, এবং গত 3 মাসে 15%-এর মতো কিছুটা পজিটিভনেস দেখাচ্ছে। সো গত 2-3 মাসে কিছুটা আমাদেরকে আইবিপি একটু হলেও রিলিফ দিচ্ছে বলা যেতে পারে। আর তার যদি আমরা ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার 2024-25-এর দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে নেগেটিভ। তবুও নেগেটিভের মধ্যে একটু স্বস্তি বিষয় হচ্ছে যে এই নেগেটিভ সময় আইবিপি, অর্থাৎ যখন ইন্টারেস্ট রেট বেশি তখন এই কোম্পানিটি তার যে আগে যেরকম নেগেটিভনেস ছিল সেই রকমই নেগেটিভনেস আছে বা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, এবং সে ডিভিডেন্ড দিছে 0.1% ক্যাশ। বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটা এখন পর্যন্ত চালু আছে এবং তার ফাইন্যান্সিয়াল ডাটাগুলো প্রতিনিয়ত আপডেট করতে পারতেছে, এবং আমি বলবো যে এওএল কোম্পানি থেকে অনেক গুণ ভালো আছে এই কোম্পানিটা, ঠিক আছে। এবং এর যদি পাবলিক হোল্ডিং দেখি, মেজরিটি পাবলিক হোল্ডিং এবং ইনস্টিটিউটও আছে, এবং ডাইরেক্টর 27-28%-এর মতো ডাইরেক্টররা হোল্ডিং করতেছে। ওকে, তারপরে আমরা জিপিএস নিয়ে আলোচনা করব। ওকে, জিপিএস ইস্পাত একটা ফান্ডামেন্টাল সম্পন্ন কোম্পানি, এবং তার যদি দেখার চেষ্টা করি, এই কোম্পানিতে অনেক বেশি পরিমাণে শর্ট টার্ম এবং লং টার্ম লোন আছে, যার জন্য এই কোম্পানিকে বছর শেষে প্রচুর পরিমাণে ইন্টারেস্ট এক্সপেন্স করতে হয়, ঠিক আছে। এই কোম্পানিকে প্রচুর পরিমাণে ইন্টারেস্ট এক্সপেন্স করতে হয়, যার জন্য এই সময়, অর্থাৎ অন্যান্য সময় দেখা যেত যে ইন্টারেস্ট এক্সপেন্সটা ছিল 7-8%, বাট বর্তমান সময় 15-16%-এর হওয়ায় কোম্পানিতে মুনাফার মধ্যে প্রচুর পরিমাণে ইফেক্টেড হচ্ছে, ঠিক আছে। আর তার নেট অ্যাসেট ভ্যালু 52 টাকা, যেটা অনেক বেশি, বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেক বেশি পরিমাণে আছে। এবং তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ, 5 টাকার কাছাকাছি, 5 টাকার উপরে আছে। ডিভিডেন্ড ইল্ডটাও খুব সুন্দর একটা ডিভিডেন্ড ইল্ড আছে। এবছর সে 10% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন করছে। আগামীতে ভালো করলে অবশ্যই কোম্পানিটি আরও বেশি ডিভিডেন্ড ডিক্লারেশন করবে, যেহেতু বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং অনেক করতে হবে। সো জিপিএস ইস্পাতের প্রোডাকশন আগামী দিনগুলোতে ঘুরে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। এবং এই কোম্পানিটি গত 1 বছর যাবৎ 37% তার প্রাইসটাকে ফল করছে। বর্তমানে যে প্রাইস আছে সেটা অনেকটা লুক্রেটিভ আমার কাছে মনে হয়। যদি এটাকে 20 টাকা 21 টাকার ভিতর পাওয়া যায়, তাহলে এটাকে ইনভেস্ট করা আমার কাছে যৌক্তিক বলে মনে হচ্ছে। ওকে, এবার আমি আপনাদেরকে এগুলার টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেওয়ার চেষ্টা করব। জিপিএস ইস্পাতে বর্তমানে আছে 21 টাকা 60 পয়সা, যা বিগত 2-3 দিন যাবত থেকে আমরা দেখতেছি যে জিপিএস ইস্পাত একটা মোটামুটি একটা ভালো প্রাইসে উঠছিল, অ্যাবাউট 22 টাকা 70 পয়সা 80 পয়সার দিকে, এবং সেই জায়গা থেকে আবার একটু ফল করা শুরু করছে। সো জিপিএস ইস্পাতে যদি আমরা দেখি, 2024-এর হাইয়েস্ট তার প্রাইসটা ছিল
33 টাকা, এবং সেই জায়গা থেকে পড়তে পড়তে জিপিএস ইস্পাত 21 টাকার নেমে আসে। সো এটা অনেক বেশি ফল করছে স্টকটা, এবং 2024-এর আগেও এই স্টকটা অনেক বেশি উপরে ছিল, 40-42 টাকা। তো যারা ওই সমস্ত প্রাইসে কিনছেন, আমার কাছে মনে হয় এই প্রাইসটা তাদের জন্য একটা লুক্রেটিভ প্রাইস, এবং এই প্রাইসে কিনে ফেললে অ্যাভারেজ করা বেশ যুক্তিগত হবে। অহেতুক অন্যান্য স্টকে দৌড়াদৌড়ি না করে ভালো একটা স্টকে যেটাতে আপনার লস আছে সেটাতে আপনার যদি পজিশনটা নিয়ে রাখতে পারেন, তাহলে আজকে থেকে 1 বছর পর বা 2 বছর পরে এই স্টক থেকে আপনার প্রফিট জেনারেট করতে সক্ষম হবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে যখন এই স্টকটা পড়তে থাকে, তখন 25 টাকার আশেপাশে এসে মার্কেটে এটা সাপোর্ট নেয়, তারপরে ঘুরে দাঁড়ায় এবং 32 টাকা পর্যন্ত যায়। ঠিক আছে, তারপরে মার্কেট আবার 25 টাকা এসে আবার 32 টাকা পর্যন্ত যায়, আবার একটু নিচে আসার পরে আবার 32 টাকা পর্যন্ত যাওয়ার পরে পরবর্তীতে আবার নিচে চলে আসে। এই জায়গায় সাপোর্ট নেয়, বেশ সাপোর্ট নিছিল, এবং পারিপার্শ্বিক পরিবেশের কারণে এই জায়গায় আর সাপোর্টটা নিতে পারে নাই, মার্কেট নিচে দিয়ে চলে আসে, এবং পরবর্তীতে দেখা যায় যে এই জায়গায় 25 টাকাতেই কিন্তু রেজিস্ট্যান্স ফিল করছে, একবার না 2বার 25 টাকার রেজিস্ট্যান্স ফিল করছে, এবং পরবর্তীতে মার্কেট আরও পড়তে থাকে। সো এই জায়গা থেকে যদি মার্কেট বুম করা শুরু করে, তবুও 25 টাকা এসে মার্কেট একটা রেজিস্ট্যান্স ফিল করবে, কারণ পূর্বের ইতিহাসে সেটাই বলে যে 25 টাকার কাছাকাছি একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা বর্তমানে রেজিস্ট্যান্স হিসাবে ওয়ার্ক করবে, এবং এই রেজিস্ট্যান্সটাকে যেদিন সে ব্রেক করতে পারবে, দেন তার জন্য 28 টাকা 50 পয়সা একটা রেজিস্ট্যান্স হবে, এবং পরবর্তীতে 32 টাকা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো এই হিসাবে আপনার প্ল্যান করা উচিত যে আপনি কোন প্রাইসে কতটুকু স্টক বাই করবেন। সাপোজ আপনার এই জায়গায় 33 টাকা করে বা 30 টাকা করে বাই করা আছে 1000 শেয়ার, ঠিক আছে। এখন 30 টাকা করে আছে 1000, এই জায়গায় আপনি 20 টাকা করে 1000 কিনে ফেললেন, তাহলে আপনার টোটাল ইনভেস্ট হলো 50,000। এখন যদি 25 টাকা করে যদি আপনি সেল করেন, তাহলে আপনার 25 টাকা করে 2000 সেল করে দেন, ঠিক আছে, বা 1000ও যদি সেল করে দেন, তাহলে আপনার 1000 থাকবে। 1000 শেয়ারের তখন কস্টিং চলে আসবে 25,000 টাকা। এখন যদি এইটা যদি উপরের দিকে যায়, তখন আপনার প্রফিট হবে। যদি নিচের দিকে গিয়ে যদি আবার 20 টাকা চলে আসে, তখন কিন্তু আপনি ওই 25,000 টাকা যে সেল করছেন, সেটা দিয়ে আপনি প্রায় 1250টা শেয়ার আরও কিনতে পারবেন। সো আপনার 2250 শেয়ার হয়ে গেল। সো 2250 শেয়ার আপনার ইনভেস্ট কিন্তু 50,000ই আছে। সো ইনভেস্ট 50,000কে যদি আমি 2250 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার এভারেজ কস্টিং চলে আসবে 22 টাকা, এবং পরবর্তীতে যখন 25 টাকায় যাবে, তখন কিন্তু আমি ভালো একটা প্রফিটে থাকবো। সো এই হিসাবে আপনি আপনার পরিকল্পনাটাকে সাজাতে পারেন, ঠিক আছে। এই হিসাবে আপনি আপনার পরিকল্পনাকে সাজাতে পারেন। তো মার্কেটে বর্তমান রেজিস্ট্যান্স হচ্ছে 25 টাকা, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে, এই জায়গায় অবশ্যই একটা রেজিস্ট্যান্স আছে, সেটাকে আমি ধরতেছি না, আবার ধরা যেতে পারে 28 টাকা 29 টাকার কাছাকাছি, এবং মেজর যেটা আমি যখন মার্কেট ভালো পারফরমেন্স করবে, তখন সেটা 32 টাকায়
আশেপাশে একটা রেজিস্ট্যান্স ফিল করবে। তো আশা করি একটা ওভারঅল ধারণা পেয়ে গেছেন। এবং মার্কেট যদি বর্তমান পজিশন থেকে নিচে যায়, অ্যাকর্ডিং টু প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মার্কেট আমার কাছে মনে হয় না 20 টাকার নিচে আর যাওয়া উচিত, ঠিক আছে। সো 20 টাকা বা 20 টাকা 50 পয়সা যদি পান, সো এটা আপনার জন্য একটা চান্স হতে পারে এই স্টকে ইনভেস্ট করার জন্য। তারপরে ওকে, এওএল যদি দেখি, এওএল আমি বলছিলাম যে তার 1 বছরে 47% কিন্তু ডিক্লাইন করছে। সো এটা কিন্তু সত্যি। এবং তার যে লোয়েস্ট পয়েন্ট ছিল, লোয়েস্ট পয়েন্ট 11 টাকা, 11 টাকার নিচেও গেছিল, 11 টাকা 50 পয়সা মনে হয়, 10 টাকা 50 পয়সা মেবি। ওকে, বর্তমানে বর্তমানে যে ইএমএ ক্রস লাইন যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই জায়গায় দেখতে পারবেন যদি চেষ্টা করেন। তো আমাদের মেইন পয়েন্ট আউট এই জায়গায় ছিল 37 টাকা, 36 টাকা 70 পয়সা। এটা মেবি ফ্লোর প্রাইস ছিল আমাদের। যেদিন ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয় সেই দিন হিউজ একটা ফল আসে, তারপরের দিন আবার ফল আসে, তারপরের দিন কিছুটা ঘুরে দাঁড়াতে চেষ্টা করে, পরবর্তী 3 দিন আমরা হিউজ ক্যান্ডেলের আমরা সেল দেখতে পাই। এবং পরবর্তী 1 সপ্তাহ কিছুটা পজিটিভ দিয়ে আমাদের মুভ করার চেষ্টা করে। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় যে রেড লাইনটা আছে সেটা সবসময় কি নিচের দিকে ছিল, আর যে গ্রিন লাইনটা এটা উপরের দিকে ছিল। সো দ্যাটস মিন মার্কেট ওয়াজ বেয়ারিশ এবং স্টকটাও বেয়ারিশ। সো কেউ যদি এই জায়গায় 32 টাকা বা 30 টাকাতেও যদি কেউ এটা স্টকটা ছেড়ে দিত, দেন আপনি এই জায়গায় একটা সুযোগ পাইতেন যে নেয়ার অ্যাবাউট 20 টাকা ইনভেস্ট করার জন্য, এবং সেই জায়গা থেকে আপনি চাইলে 2-4 টাকা প্রফিট করে নিতে পারতেন। সো এই মেথড অনুসারে যদি আপনি বাই করেন, এই মেথড অনুসারে বাই বা সেল করার নিয়মটা হচ্ছে, মার্কেট আপনাকে এটা ইনফর্ম করবে যে মার্কেট বর্তমানে পজিটিভ আছে নাকি নেগেটিভ। মার্কেট পজিটিভ থাকলে আমি বাই করবো, যদি নেগেটিভ থাকে আমি এই স্টক থেকে দূরে থাকার চেষ্টা করব। সো এই সূত্র মোতাবেক আমরা বর্তমান যে সিচুয়েশন আছে, বর্তমান সিচুয়েশনটা আমাকে বলতেছে এই জায়গায় নতুন করে বাই করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমাকে দেখাচ্ছে যে এটা বর্তমানে নেগেটিভ আছে। হ্যাঁ, এই জায়গায় কিছুদিন পজিটিভ ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কিছুদিন পজিটিভ ছিল, পরবর্তীতে হুট করে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সো এটা যে কোনো সময় হুট করে পজিটিভ বা হুট করে আবার নেগেটিভ হয়ে যায়। সো এটা একটা কনসার্নিং বিষয় যে মার্কেটে পজিটিভ আছে, ঠিক আছে, হঠাৎ করে আবার দেখা যায় যে নেগেটিভ হয়ে যায়, টানা হোল্ডেড নেগেটিভ হয়ে যায়, আবার টানা হোল্ডেড পজিটিভ হয়ে যায়। সো এই জায়গায় একটা জিনিস করা যেতে পারে, তার যে সাপোর্ট জোন আছে সেই জায়গায় আপনারা চাইলে একটু নজর রাখতে পারেন। যেমন এই জায়গায় সাপোর্ট লাইন যদি আমি বলি, এই স্টকটার জন্য আমি দেখা যাচ্ছে যে সাপোর্ট লাইন সে নেয়ার অ্যাবাউট 12 টাকা 90 পয়সা বা 13 টাকার আশেপাশে এটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে। সো মার্কেট যখন এটা আবার ফল করবে 13 টাকার আশেপাশে আসবে, সেই জায়গায় আপনি একটা এন্ট্রি নিতে পারেন। এমনিতে জেড ক্যাটাগরি স্টক নিয়ে দুঃখিত, এমনিতে জেড ক্যাটাগরি স্টক নিয়ে আমি বেশি একটা ইন্টারেস্টেড না, যেহেতু এটা জেড ক্যাটাগরি স্টক। তো আপনাকে এইগুলো একটু টেকনিক্যাল বিষয় দেখতে হবে,
নিয়ার অ্যাবাউট যখন আপনার এটা 13 টাকার আশেপাশে আসবে, সেটা যদি আপনার পূর্বেতে হাই প্রাইসে যদি বাই করা থাকে তাহলে এই জায়গায় আবার রিএন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আবার 2-4 টাকা পেলে যেটুকু বাই করছেন বটম প্রাইসে সেটুকু সেল দিয়ে কিছুটা প্রফিট জেনারেট করবেন এবং পরবর্তীতে আবার অপেক্ষায় থাকবেন। কারণ এইগুলো আমার কাছে যতটুকু মনে হয় যেহেতু নেগেটিভ, এবং পরবর্তীতে আপনি আরেকটা সুযোগও পেয়ে যেতে পারেন। এই জায়গায় যদি আপনি প্রফিট জেনারেট করতে পারেন, পরবর্তীতে আপনি হয়তো বা আরেকটা সুযোগ এই জায়গায় পেয়ে যাবেন 10 টাকা 10.5 টাকার আশেপাশে। সো লং টার্মে আপনি এই জায়গায় একটা 2টা সুযোগ পাবেন। সো প্রফিট হলে প্রফিটটা জেনারেট করে নেওয়াই উত্তম এই সমস্ত স্টকের ক্ষেত্রে। তারপরে জানতে চেয়েছেন আইবিপি, ইন্দু বাংলা ফার্মা। আইবিপি দেখেন, আইবিপি তার ইএমএ ক্রস অনুযায়ী দেখাচ্ছে বর্তমানে পজিটিভ। তো আমি এই স্টক সম্পর্কে বলছিলাম, এই স্টকের যে ডাটাটা আছে কোম্পানি চালু আছে এবং তার এই যে লং টার্ম ট্রেন্ডটাও বেশ পজিটিভ দেখাচ্ছে। সো আইবিপি আমার কাছে মনে হয় ইন নেক্সট ফিউ ডেজ এটা একটা ভালো একটা কিছু জেনারেট করতে পারে, যদিও আমরা সামনে বেশ রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 10 টাকার আশেপাশে। তবে এই রেজিস্ট্যান্সটাকে তাকে ব্রেক করতে হবে। এই যে 10 টাকা 20 পয়সার আশেপাশে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারলে আমার মনে হয় নিয়ার অ্যাবাউট 12 টাকা 13 টাকা পর্যন্ত স্টকটা পৌঁছানো সম্ভব। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো স্টক সম্পর্কে অ্যানালাইসিস চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।